দেখা গেছে রমজানের চাঁদ। কাল থেকে রোজা, রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান ধর্ম উপদেষ্টার। বাজারে উত্তাপ, মিলছে না সয়াবিন তেল, লেবু, শসার আকাশ ছোঁয়া দাম। এবার নিত্যপণ্যের দাম কম, দাবি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির। ৩ মাস পেছাতে পারে নির্বাচন, জানালেন আবারও। এ মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। জামাত ও এনসিপি চায় আগে সংস্কার আর ফ্যাসিস্টের বিচার। কসবায় বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যার কড়া প্রতিবাদ বিজিবি। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুরু হলো রহমত, বরকত আর নাজাতের পবিত্র মাহে রমজান। মসজিদে মসজিদে তারাবির নামাজ আদায় হয়েছে। শনিবার দিবাগত রাতে সেহরি খেয়ে রবিবার থেকে 1 মাসের সিয়াম সাধনা করবেন ধর্মপ্রাণ মুসলিমরা। শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসে চাঁদ দেখা কমিটি। বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন আহ্বান জানান রমজানের পবিত্রতা রক্ষার। দেখুন আমার করা একটি রিপোর্ট। রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দেব। রোজার গুরুত্ব বোঝাতে হাদিসে এভাবেই রয়েছে মহান আল্লাহ তাআলার বর্ণনা। বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দ্বারে হাজির হয়েছে পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনায় মহান রাব্বুল আলামিনের নৈকট্য লাভ ও তাকওয়া অর্জনের জন্য রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শনিবার দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা গেছে। রবিবার থেকেই শুরু হবে পবিত্র রমজান মাস। সন্ধ্যায় রোজা শুরুর বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এমত অবস্থায় আগামী 17 ফাল্গুন 1431 বঙ্গাব্দ 2রা মার্চ 2025 খ্রিস্টাব্দ রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। রহমত, বরকত আর মাগফিরাতের রমজান মাস তাকওয়া অর্জনে মুসলিম ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ধর্ম উপদেষ্টা তাই রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। পৃথিবীর বহু দেশে, মালয়েশিয়া, সৌদি আরব, আরব আমিরাতে আমরা দেখেছি ডিসকাউন্ট দেয়। রমজান আসলে 10%, 5%, 15% ডিসকাউন্ট দেয়। আমাদের এখানে উল্টা। আমরা ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করি রমজানের পবিত্র রক্ষার্থে এই পবিত্র মাসে তারা ব্যবসা করবেন, লাভ করবেন, নিঃসন্দেহে করবেন। তবে তারা যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে এই ব্যাপারে প্রয়োজনীয় তারা মানসিকভাবে তৈরি থাকবেন। এদিকে প্রথম তারাবিতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। নির্দিষ্ট সময়ের অনেক আগেই তারাবিতে অংশ নিতে মুসলিমরা জমায়েত হন মসজিদে। আমরা চাবো সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারি এবং যত পাপ বা অন্যায় অত্যাচার করছি এগুলো তার মাপ চাই এবং আল্লাহ তাআলা যাতে আমাদের ক্ষমা করে, ক্ষমার জন্যই মূলত আশা। আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশিত যে রমজানের ফরজ আদায়ের বিধান রয়েছে এবং সেটাতেই যেন আমরা আনুগত্য স্বীকার করে পরিপালন করতে পারি, এই দোয়াই করি আল্লাহর কাছে। আমরা যেন এই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে রমজানের হক আদায় করে যেন 30টি রোজা যেন রাখতে পারি এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন রমজানের 30টা রোজা রাখার তৌফিক দান করে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে একটি মাস সিয়াম সাধনা করতে পারার প্রত্যয় তারাবি আদায় করা মুসল্লিদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বরাবরের মতো এবারও রোজার উত্তাপ ছড়িয়ে পড়েছে মাছ, মাংস ও সবজির বাজারে। তীব্র সংকট সয়াবিন তেল সরবরাহে, বাজার ঘুরে কোথাও মিলছে না এই পণ্যটি। এমনকি বাড়তি দর ফলের বাজারও। দোকানিরা বলছেন একসঙ্গে বেশি পণ্য কিনছেন ক্রেতারা, যার প্রভাব পড়ছে বাজারে। তবে ক্রেতাদের দাবি নানান অজুহাতে পকেট কাটছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন ফজলে রাব্বি। রাজধানীর কারওয়ান বাজার, অল্প দামে পণ্য কিনতে যেখানে জড়ো হয় সব শ্রেণী পেশার মানুষ, কিন্তু অসাধু সিন্ডিকেটের দোহাই দিয়ে প্রতিনিয়ত ক্রেতাদের পকেট কাটছে একটি চক্র। রবিবার থেকে শুরু হচ্ছে মাহে রমজান, এরই মধ্যে নিত্যপণ্যের বাজারে উত্তাপ ছড়িয়ে পড়েছে। বরাবরের মতো এবারও মাংসের বাজার বেশ অস্থির। প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে 1300 টাকায়। গেল সপ্তাহে যা বিক্রি হয়েছে 1250 টাকায়।
মানভেদে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। বিক্রেতাদের অজুহাত অধিক দামে কিনতে হচ্ছে গরু। 10-12 দিন ধরে মালের দাম বেশি বাড়তি, মনে করেন অনেক খরচা পড়ে যায়। সিন্ডিকেটগুলা ভাঙতে পারে, তাহলে হয়তো বা সাধারণ মানুষের জন্য আমাদের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকলে আমাদের জন্য ভালো হয়। রোজা আসলে পারে না, মোকামে মাল নাই। সরকার পরিবর্তন হওয়ার পরে এখনো সিন্ডিকেট কমে নাই। বেশি দিয়ে কিনে আনতে হয় আমাকে মাল তো আর আমরা কম দামে আনতে পারি না। কম দামে হইলে আবার কম দামে বিক্রি করবো। রোজার একদিন আগেই বাজার থেকে ওধাও বোতলজাত সয়াবিন তেল। এতে ভোক্তা সাধারণ রমজানের পণ্য কিনতে এসে চরম বিপাকে পড়েছেন। সরকার বাজার সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ বলে মত তাদের। মানুষ এগুলা বাজারে তেল পাওয়া যায় এখানে জানি, এখানে তেল কিনতে এসে দেখি তেল এখানে অ্যাভেলেবেল নেই, কোনো দোকানদারের কাছে তেল নেই। রমজান মাস তেল ছাড়া চলবে কিভাবে? ইফতারি বানাবে কিভাবে? মানুষ খাওয়া দাওয়া করবে কিভাবে? মাল সবই অ্যাভেলেবল, শুধু একমাত্র তেল নাই। আমি যখন সেনাবাহিনীর লোকরা ডাক দিলাম তখন আমরা 200 টাকা করে পেঁয়াজ দিচ্ছে, তার আগে হচ্ছে 260 টাকা করে পেঁয়াজ চাচ্ছে। কারণ আমরা মহল্লায় যেই দামে কিনি এই পাইকারি বাজারে এইসব দেই ওই একই দামের। এদিকে রমজান শুরুর আগেই চড়াও লেবু আর শশার দাম। এক হালি লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়, শশা বিক্রি হচ্ছে 70 থেকে 100 টাকায়। ক্রেতাদের অভিযোগ সঠিক তদারকির অভাবে বাজারে অস্থিরতা কমছে না। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। গত রোজার মাসের তুলনায় এবার বিভিন্ন নিত্যপণ্যের দাম কম আছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম পুরো রমজান জুড়ে সহনীয় রাখতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। প্রেস সচিব জানান, নির্বাচন এবছরের ডিসেম্বরে অথবা রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য হলে 2026-এর মার্চেও হতে পারে। রকনুজ্জামানের রিপোর্ট। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আসন্ন রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতির পাশাপাশি দাম সহনীয় রাখতে সরকারের উদ্যোগ তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, গত রোজার চেয়ে এই রোজায় পণ্যের দাম কম। গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে, কমেছে। এবং এই যে সহনীয় পর্যায়ে আসা, এটা আমাদের পুরো রোজা ধরে, এই যে সামনে যে রোজা আসছে পুরো রোজায় আমাদের ফোকাস থাকবে যে এটাকে কিভাবে এই দামটাকে সহনীয় পর্যায়ে রাখা যায়। নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির দাবির বিষয়ে কথা বলেন প্রেস সচিব। আবারও জানান, নির্বাচন এ বছরের ডিসেম্বরে বা সংস্কারের আকার নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হলে পরের বছরের মার্চে হবে। নির্বাচনের রোডম্যাপ কিন্তু দেওয়া হয়েছে। বিএনপি যেটা চাচ্ছেন হয়তোবা যে এক্সাক্ট একটা ডেট চাচ্ছে, আমরা কিন্তু বলে দিয়েছি, ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলেছে যে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে, যদি পার্টিগুলো, সব পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে কম রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে, তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি না, ওনারা পলিটিক্যাল পার্টি চান যদি আরও কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরও 3 মাস এটা দেরি হতে পারে। এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসার জন্য সরকারের বিরুদ্ধে ওঠা বাস রিকুইজিশনের অভিযোগও নাকচ করে দেন প্রেস সচিব। আমি এখানে দ্যাট্যপন্টে বলবো যে আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো রোল নাই। এটা হয়েছে, যেটা আমরা পিরোজপুরের ডিসির সাথে কথা বলেছি, ডিসি আশরাফুল আলম জানিয়েছেন যে পিরোজপুর শাখা বৈষম্য বিরোধী ছাত্র দল এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য জানিয়েছেন এবং তারা তাদেরকে ডিসি মহোদয়ের কাছে একটি চিঠিও দিয়েছেন। এবং সাথে যেটা হয়েছে যে তারা যারা আহত হয়েছিলেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এবং যারা 2টা নিহতদের পরিবার তারা সবাই এসে তাদের কাছে রিকোয়েস্টটা করেছিলেন। সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে এবং এক ধরনের প্রেশারের প্রেক্ষিতে তারা 5টি বাস রিকুইজিশন করাতে হেল্প করেন। কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের কোনো পেট্রোলের খরচ বা এটা যাতায়াতের খরচ, কোনো খরচ এই ডিসি অফিস থেকে দেওয়া হয়নি। এখানে কোনো মনিটরিং ইনভলভমেন্ট ডিসির কর্তৃপক্ষের মধ্যে ছিল না। এছাড়া গণমাধ্যমে আসা পাবনার সাথিয়ায় গণবাস ডাকাতির ঘটনা অতিরঞ্জিত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কোনো ঘটনা যদি অতিরঞ্জিতভাবে আসে তাহলে সেক্ষেত্রে। রকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। কোনো বাহানায় দেরি না করে চলতি মাসেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকার প্রধানকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যারা গণপরিষদ নির্বাচনের কথা বলছেন তারা না বুঝে অথবা গণতন্ত্রকে বিলম্বিত করতে চাচ্ছেন। নতুন দলকে স্বাগত জানালেও তাদের রাজনৈতিক দর্শন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিপোর্ট মিরাজ হোসেন গাজীর।
গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ত্যাগ এবং সংগ্রাম শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভায় বিশিষ্ট নাগরিকরা বলেন, বেগম খালেদা জিয়ার সরকারের সময় দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছিল, কিন্তু বিগত 15 বছর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে জুলুম নির্যাতন সহ্য করেছেন, কিন্তু আপোষ করেননি। বিএনপি সবসময় বাংলাদেশের পক্ষের শক্তি হয়ে রাজনীতি করে বলেও মন্তব্য করেন নেতারা। তারা বলেন, বিএনপিকে নিয়ে যারা মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত রয়েছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। উনারা একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা যে তৈরি করতে চাচ্ছি, এরশাদ, জিয়াউর রহমান এইভাবে নিয়ে আসতে চাচ্ছেন, কিন্তু এটা যে ঠিক নয়। জিয়া যে অন্য মাত্রা, অন্য কিছু। জিয়া একটা রাজনৈতিক দর্শন দিয়েছেন। আজকে অনেকে রাজনৈতিক দল করছেন, সমস্ত কিছু করছেন। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। কদিন ধরে তারা শুরু করেছে ব্যানার ধরার নাকি 5টা লোক আমাদের ছিল না। তোমাদের বোঝানোর জন্য বলছি, তোমরা যেমন একদিন ডিবি রিমাইন্ডিং নিয়ে তোমরা তোমাদের কর্মসূচি প্রত্যাহার করেছো, আমাদের মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে ডিবিতে নিয়ে যে রিমাইন্ডে নিয়ে আমাদের উপর এমন কোন অত্যাচার নাই যা করা হয় নাই। কর্মসূচি প্রত্যাহার তো পরের কথা, দলের বিরুদ্ধে একটি টু শব্দ, আমাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে একটি টু শব্দ আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয় নাই, করতে পারে নাই তারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণ অভ্যুত্থানে পতন হওয়া কোন সরকার ও রাজনৈতিক দল সেই দেশে আর রাজনীতি করতে পারে না, আওয়ামী লীগও পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান কি মেম্বার চেয়ারম্যান ইলেকশনের জন্য হয়েছিল? দেশে পৌরসভা উপজেলা চেয়ারম্যানদের নির্বাচনের জন্য কি 5ই আগস্ট হয়েছিল? তাহলে তারা কেন শুধু মেম্বার চেয়ারম্যান ইলেকশন নিয়ে আগে হবে এই দাবি তুলছে? মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে, নির্বাচনের রোডম্যাপ। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক গণতন্ত্রের পথ বন্ধ হয় বা দীর্ঘায়িত হয় এমন কোন রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকতে সকল দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। একজন শ্রমিক নেতা থেকে কিভাবে জাতীয় নেতায় পরিণত হওয়া যায়, আব্দুল্লাহ আল নোমান তার উজ্জ্বল দৃষ্টান্ত। শনিবার বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাবে বর্ষিয়ান রাজনীতিবিদ ও বিএনপির সদ্য প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির সিনিয়র নেতারা। দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মিন্টু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেব হোসেন আলাল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। দোয়াপূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। এ সময় তারা বলেন, আব্দুল্লাহ আল নোমান শ্রমিক নেতা থেকে জাতীয় নেতা হয়েছিলেন। সারা জীবন তিনি জনগণের কল্যাণে রাজনীতি করে গেছেন। এ সময় তার ছেলে সাইদ আব্দুল্লাহ আল নোমান উপস্থিত নেতাকর্মী ও দেশবাসীর কাছে তার প্রয়াত বাবার জন্য দোয়া কামনা করেন। তিনি শ্রমিক আন্দোলনে যুক্ত হয়েছিলেন এবং জাতীয় পর্যায়ে শ্রমিক নেতা হয়েছিলেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি হয়েছিলেন। তিনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন মওলানা ভাসানীর সঙ্গে, তার দলেরও নেতা ছিলেন। বিএনপিতে এসে শহীদ জিয়ার নেতৃত্বে বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। আমি ওনাকে যেভাবে দেখেছি, সহজ সরল একজন মানুষ, নেতৃত্বশীল কোয়ালিটিটার ভিতরে প্রখরভাবে বিদ্যমান ছিল। একটা মানুষের ব্যক্তি জীবনে দলের প্রতি তার কি অবদান ছিল, কি আছে,
এটা যদি কেউ না জানে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিজেরাও সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না। স্থানীয় ও জাতীয় নির্বাচন আগে পরে নিয়ে তর্ক বিতর্ক থাকলেও প্রধান দলগুলো ব্যস্ত নির্বাচনী মাঠ গোছাতে। বিএনপি বলছে, ডিসেম্বরে জাতীয় নির্বাচন প্রশ্নে যারাই অভিন্ন অবস্থানে তাদের সাথে আলোচনা চলছে। পাশাপাশি আসন সমঝোতার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে দলটির কাছে। তবে সংস্কার, স্বৈরাচারের দোসরদের বিচার এবং স্থানীয় নির্বাচনের পরেই জাতীয় নির্বাচনের কথা ভাবছে জামায়াতে ইসলামী। ৩০০ আসনে প্রার্থী বাছাইয়ে ব্যস্ত সময় পার করছে দলটি। আর সংস্কার না করে সংসদ নির্বাচন দিলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত বৃথা যাবে বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। মামুন আব্দুল্লাহর আরও একটি প্রতিবেদন। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে দায়িত্ব নেয়ার ৬ মাসের মাথায় এসে সরকারের উপর চাপ বাড়ছে জাতীয় নির্বাচনের জন্য। অল্প সংস্কার হলে এবছরের ডিসেম্বরের শেষের দিকে, আর প্রয়োজনীয় সংস্কার হলে ২৬ জুনে জাতীয় নির্বাচনের কথা ভাবছে সরকার। তবে এখনো আসেনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত। এ অবস্থায় সংস্কার, স্বৈরাচারের দোসরদের বিচার এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলাদা আলাদা চ্যালেঞ্জ আছে ছাত্র জনতা গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রশ্নে মতভিন্নতা আছে বিএনপি ও জামায়াতের মধ্যে। বিএনপি বলছে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনে মাথাচাড়া দিয়ে উঠতে পারে স্বৈরাচারের দোসররা। স্থানীয় সরকারে যারা নির্বাচিত হয়ে আসে তারা বিদ্যমান সরকারকেই সমর্থন করে থাকে সাধারণত। এই হিসাবে তারা তাদের দলে লোক ভর্তি করার জন্য এটা বলছে। বাট এই ধরনের নির্বাচনে একটু দীর্ঘ সময় লাগে, জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে, এবং তাছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গ্রামে অনেক তুমুল মারামারি কাটাকাটি ইত্যাদি হয়। এর ফলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ঘোরতর অবনতি হবে এবং এই কারণে হয়তো জাতীয় সংসদ নির্বাচন করা অত্যন্ত দুরূহ হবে। এই জন্য নির্বাচন কমিশনও চায় না, কোনো দলও চায় না। ২৬টি রাজনৈতিক দলকে প্রফেসর ইউনূস আহ্বান জানিয়েছিলেন এর আগে। সেখানে ২৪টা দল বলেছে যে আমরা জাতীয় সংসদ নির্বাচন আগে চাই। দুটি মাত্র দল, জামাতে ইসলামী এবং গণ অধিকার পরিষদ, এই দুটি মাত্র দল তারা আগে স্থানীয় সরকার নির্বাচন চেয়েছেন। তবে জাতীয় নির্বাচন সুষ্ঠু করার স্বার্থেই আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামাতে ইসলামী। নির্বাচন প্রক্রিয়ার সাথে যেসব প্রতিষ্ঠান ও বিভাগ জড়িত সেগুলোর সংস্কার শেষেই জাতীয় নির্বাচন চায় দলটি। কতটা দল চাচ্ছে অথবা কতটা দল চাচ্ছে না, জামাত এইটা বিবেচনায় নিচ্ছে না। জামাত বিবেচনায় নিচ্ছে সাধারণ মানুষ, আমাদের শহীদ, আমাদের আহত পঙ্গু ছাত্র জনতা যে জন্য এই পরিবেশটা তৈরি করেছে, নিশ্চয়ই সেটার জন্য ভোটের একটা মূল্যায়ন থাকবে। সেটা ভোটের জন্য আমরা 15 বছর দিতে পারি নাই, কিন্তু সেই ভোট তো আপনার অর্থবহ করতে হলে তো এই প্রক্রিয়াগুলো আপনাকে মেনটেন করতে হবে। আমি বললাম যে ঠিক আছে জাতীয় ইলেকশনটা আগে দেন, এটা আমি বললাম। আপনি বললেন যে না, লোকাল ইলেকশন আগে দেন। এটা নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি, কথা চালাচালির মাঝখানে বিচার এবং সংস্কারটা যদি 3rd এবং 4th স্টেজে চলে যায়, তাহলে কিন্তু আপনার ওই ফার্স্ট ন্যাশনাল ইলেকশন এবং 2nd লোকাল ইলেকশন, এইটা কিন্তু আপনার একদম পিছনে চলে যাবে। এদিকে জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র জনতার সমন্বয়ে গঠিত হতে যাওয়া নতুন দলের নেতারাও বলছেন, প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন করলে বৃথা যাবে গণ অভ্যুত্থানের শহীদদের রক্ত। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা যদি একটা ফেয়ার স্থানীয় পর্যায়ে ইলেকশন হয়, যারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর তারা তাদের জায়গা থেকে ওই জায়গাটাতে যেতে পারবে না। এটার একটা যে তাদের যে এই ভিত্তিটা ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে, এটা স্থানীয় সরকারে প্রকাশ পাবে। ৩০০ আসন বলতে আমরা স্পষ্ট করে বোঝাচ্ছি আমাদের চোখের সামনে বাংলাদেশ। সো আমরা পুরো বাংলাদেশকে নিয়ে আমাদের সামনে নির্বাচন কেন্দ্রিক চিন্তা এবং আগামীর চিন্তা করতে চাচ্ছি। দেশ গঠনে জাতীয় ঐক্যমতের প্রশ্নে দলীয় স্বার্থ কিছুটা ছাড় দিতেও প্রস্তুত বেশিরভাগ দল। যত স্যাক্রিফাইস করা দরকার, আমাদের যদি আরও ছোট হইতে হয়, আমরা ছোট হয়েও আমাদের ঐক্য বিনির্মাণে আমরা কাজ করতে রাজি আছি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। দুপুরে রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করেন সংগঠনের নেতারা। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ক্যাম্পাস ও জাতীয় পর্যায়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হাজির করা, ছাত্রদেরকে ব্যবহার করে যাতে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে সেই লক্ষ্যে কাজ করবে এই দল। এর আগে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে আত্মপ্রকাশ করে জুলাই আন্দোলনে অংশ নেয় ছাত্রদের নতুন এই রাজনৈতিক ছাত্র সংগঠন।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এই ঘটনা হয়। নিহত আলামিন ভারতের সীমান্ত ঘেঁষা দক্ষিণ পুটিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, সীমান্তে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ে বিএসএফ, এতে আহত হন আলামিন। এক পর্যায়ে সেখান থেকে তাকে নিয়ে যায় বিএসএফ। রাত 9টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম জানান, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি। লাশ ফেরত পেতে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখে দিতে প্রস্তুত রয়েছে বিজিবি। আর বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার দাবি জানিয়েছে ঢাকা। হত্যা বন্ধ না হলে আরও কঠোর হবে বিজিবি। মোর্শেদুর রহমান খোকনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এসএম ভয়েস। উখিয়া ব্যাটালিয়ন, স্টেশন সদর দপ্তর, গার্ড পুলিশ ব্যাটালিয়ন, K9 ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টারের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে পতাকা উত্তোলন করেন তিনি। পতাকা উত্তোলনের পর উখিয়া ব্যাটালিয়ন, গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং বিজিবির ডগ স্কোয়াড K9 ইউনিটের সমন্বয়ে গঠিত একটি সুসজ্জিত প্যারেড প্রদর্শন করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বিগত কয়েক বছরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশটা হলো মিয়ানমার, আর বর্ডারটা দখল করে আছে হলো আরাকান আর্মি। এখন হয়তো এক সময় এটা কার হবে, মিয়ানমারের অংশই থাকবে অথবা আরাকান আর্মিরই অংশ থাকবে, এটা কিন্তু আমরা এখনো অফিসিয়ালি কোনোটা কিন্তু ডিক্লেয়ার করা হয়নি। কিন্তু এই জন্য আমাদের দুজনের সাথেই আমাদের একটা সুসম্পর্ক রাখতে হচ্ছে এবং আপনার সীমান্ত নিরাপত্তার জন্য, এবং সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত, অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান বন্ধ সহ যে কোনো ধরনের অপরাধ দমনে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। রোহিঙ্গা সমস্যা তো একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে, এই জন্য এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো, যদি এখান থেকে আরো ব্যাটালিয়ন দরকার হয় আমরা আরো ব্যাটালিয়ন এখান থেকে রেজ করবো। বাট এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, জনগণ যেন শান্তিতে থাকতে পারে এবং বর্ডারটা যেন নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকে, এই চেষ্টা আমরা করে যাব। বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যা, আহত, আটক বন্ধের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে ঢাকার পক্ষ থেকে। ভারতীয় অনুপ্রবেশ যারা করে, তো তাদের প্রতিহত আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরও একটি যদি হয় আমরা আরও কঠোর অবস্থানে যাব। জানানো হয়, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এসএম ফয়েজ, বাংলা ভিশন, কক্সবাজার। সুশাসনের জন্য নাগরিক সুজন কোনো বিদেশি ফান্ড নেয়নি, এমন দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। স্বৈরাচারীর দোসররা সুজনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে অভিযোগ তার। দুপুরে রাজধানী মানিক মে এভিনিউতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধনে একথা বলেন তিনি। এ সময় সুজন সম্পাদক বলেন, সংস্কার ছাড়া নির্বাচনে গেলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারে। নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক অঙ্গন পরিচ্ছন্ন ও টাকার খেলা বন্ধের জোর দাবি জানান তিনি। বদিউল আলম মজুমদার আরও বলেন, কেউ দানবে পরিণত না হতে পারে, সেজন্যই সংস্কার প্রয়োজন। হাসিনা তো আর আকাশ থেকে পড়ে নাই, হাসিনা স্বৈরাচারী হিসেবে আবির্ভূত হয় নাই, একটা পদ্ধতি প্রক্রিয়া তাকে স্বৈরাচারী করেছে। তো এই পদ্ধতি প্রক্রিয়ার পরিবর্তন হওয়া দরকার, যাতে আবারও যারাই ক্ষমতায় যাবে তারা যেন হাসিনার মতো আবার দানবে পরিণত না হয়। এই জন্যেই সংস্কার, এই জন্যেই নির্বাচনী ব্যবস্থার সংস্কার। আমাদের যদি নির্বাচন সুষ্ঠু করতে হয়, নিরপেক্ষ করতে হয়, তাহলে আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। নির্বাচনী অঙ্গনে যে সকল অবাঞ্ছিত ব্যক্তিরা অতীতে নির্বাচিত হয়েছে এবং নির্বাচনী অঙ্গন দখল করেছে, তাদেরকে সেই স্থান থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে।
চলতি মাসের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর থেকে 1 থেকে 1.5 মাসের মধ্যে বিচার কাজ শুরু হবে বলেও জানান তিনি। শনিবার সিলেট নগরীর পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এক কর্মশালায় তিনি কথা বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে যা আওয়ামী লীগ সরকার করেছিল। সেই চুক্তির আওতায় ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এছাড়াও শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। দিনব্যাপী এই কর্মশালায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সহ বিচার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি। এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্তের রিপোর্ট আমরা পেয়ে যাই তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি। সেটা 2013 সালে আওয়ামী লীগ সরকারই করেছিল। সেই চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো আসামি ভারতে যদি থাকে তাকে প্রত্যার্পণের ব্যাপারে আমরা রিকোয়েস্ট করতে পারি এবং চুক্তি অনুযায়ী তারা কিন্তু সেটা করতে বাধ্য। রমজান মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশন শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি পরিচয়ে কাউকে তুলে নেয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। গেল কমাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের শেষ নেই সাধারণ মানুষের। চলমান অভিযানেও অপরাধীদের লাগাম টেনে ধরতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। চুরি, ছিনতাই ও ডাকাতির পাশাপাশি বাড়ছে সামাজিক নানা অপরাধ। এমন বাস্তবতায় শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান। জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনার কথা। পতিত সরকারের অনেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটের চেষ্টা করছে এমন অভিযোগও করেন তিনি। চুরি, ছিনতাই বন্ধে নজরদারি আরও কঠোর করা হয়েছে বলে দাবি তার। অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও জানান তিনি। রমজান মাসে মহানগরবাসী আরও বেশি নিরাপদে থাকবে প্রতিশ্রুতি দেন রেজাউল করিম মল্লিক। এবার আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে দুর্নীতি নির্মূলে করণীয় শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। এতে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাথে সংবাদপত্রের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার মালিক, সাংবাদিক ও ফটোগ্রাফারদের সাথে আলোচনা হয়। প্রধান আলোচক ছিলেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী। অতিথি ছিলেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সহসভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ডক্টর মোহাম্মদ শাহজাহান সাজু সহ বিশিষ্টজনরা। রাজধানীতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইবিএল ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন অ্যাওয়ার্ডস 2025-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, সেদিন খুব বেশি দূরে নয়, বিদ্যুতের চাহিদার প্রায় সবটাই আসবে নবায়নযোগ্য জ্বালানি থেকে। ইবিএল পুরস্কার পাওয়া 5টি প্রতিষ্ঠান হল পালকি মোটরস, সেন্টার ফর হাউজিং, আজান্ট বিল্ডিং রিসার্চ, ডক্টর চাষি, জলের ছবি, মাটির ছবি এবং ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স। ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রস্টার, ডেনমার্কের রাষ্ট্রদূত খ্রিস্টিয়ান ব্রিক্স মোলার সহ দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সোশ্যাল ইসলামী ব্যাংকের সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন 100 শিক্ষার্থীকে 36 লাখ টাকা বৃত্তির চেক হস্তান্তর করা হয়েছে। শুক্রবার অ্যালামনাই ফ্লোরে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনে আয়োজিত এক অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম সাদিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির চেক তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুস সায়াদাত সহ বিভিন্ন গুণীজনরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল বারী ড্যানি। ঈদ আনন্দকে সার্বজনীন করতে ডাবল খুশি অফার নিয়ে সিজন 3 নিয়ে শুরু হলো যমুনা ইলেকট্রনিক্স ক্যাম্পেইন।
রাজধানীতে যমুনা ইলেকট্রনিক্সের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের পণ্যে এই অফার কার্যক্রমের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্সের হেড অফ বিজনেস মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, ডিরেক্টর মার্কেটিং সেলিমুল্লাহ, ডিরেক্টর সেলস ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন, হেড অফ সেলস মিজানুর রহমান সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্রেতারা দেশব্যাপী যমুনা ইলেকট্রনিক্সের সকল শোরুম, ডিলার শোরুম, অনলাইন থেকে ঈদ ডাবল খুশি অফার সিজন 3-তে যমুনা পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করে নিতে পারেন। এতে ক্রেতারা পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, 5 তারিখটিকে স্মরণীয় রাখতে 5 সেপ্টেম্বর তফসিল ঘোষণা এবং 5 ডিসেম্বর নির্বাচন হোক দেশের মানুষের জন্য। দুপুরে টাঙ্গাইলের বাসেলের সাকসেস একাডেমিক স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। দেখা গেছে রমজানের চাঁদ, কাল থেকে রোজা। রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান ধর্ম উপদেষ্টার। বাজারে উত্তাপ, মিলছে না সয়াবিন তেল, লেবু, শসা, আকাশ ছোঁয়া দাম। এবার নিত্যপণ্যের দাম কম, দাবি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। 3 মাস পেছাতে পারে নির্বাচন, জানালেন আবারও। এ মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। জামায়াত ও এনসিপি চায় আগে সংস্কার আর ফ্যাসিস্টের বিচার। কসবায় বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যার কড়া প্রতিবাদ বিজিবির। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।